হাই প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা সমাসের যে ধারাবাহিক আলোচনা তার মধ্যে তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। আজকে তৎপুরুষ সমাসের এমন একটা বিষয় আলোচনা করব যেটা তোমরা সবাই চাও, যেটা চিনবো কি করে বা জানবো কি করে। তো বিষয়টা হলো তৎপুরুষ সমাসের সবচেয়ে উল্লেখযোগ্য যে অংশটুকু, অর্থাৎ যা শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ এবং সমাস সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তবে সবার শেষে এসে কিন্তু আমরা এই ক্লাসের সবার শেষে এসে তৎপুরুষ সমাসের বেসিক্যালি যে ভাগগুলো আছে সেই ভাগগুলোর মধ্যে যে একটি প্রধান ভাগ আছে যেটাকে আমরা বলি কারক এবং অকারকজাত তৎপুরুষ সমাস, সেটার একটা খুব সুন্দর একটা ছক আমরা তোমাদের দেব, যেটা তোমরা অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে মনে থাকবে কোনটা কি সমাস হবে সেটা চেনার জন্য। তো অবশ্যই তোমাদেরকে বলবো যে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। যদি কোনো রকম ভাবে কোনো জায়গায় মনে হয় যে এটা তোলার দরকার আছে, এটা আমার কাছে ইনফরমেশন লেখার দরকার আছে, তাহলে সেটা লিখে রাখবে খাতায়। যেমনটা ক্লাসের প্রথমেই বলি যে অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে ক্লাসটা করতে। দ্বিতীয়ত বলবো, যারা নতুন আছো আমাদের এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অল করে রেখো, তাহলে কিন্তু যে কোনো রকম ভাবে ভিডিও যখন আপলোড করব আমরা সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো শুরু করি। আজকের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে কি তৎপুরুষ সমাস, এর বিষয়টা কি রকম, তৎপুরুষ সমাসটা জিনিসটা কি। তো তৎপুরুষ সমাসের সম্পর্কে আলোচনা করতে গিয়ে তৎপুরুষ কথাটার অর্থ কি এই নিয়ে একটা কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়। তো সেই জন্য প্রথমেই আমি এটা রেখেছি, তৎপুরুষ কি না, তৎ কথার অর্থ হচ্ছে সেই বা মহান, কোনো কোনো বইয়ে দিয়েছে পুরুষ অর্থাৎ মহান পুরুষ, সেই অর্থে আমরা তৎপুরুষ সমাস কথাটি অর্থ পাই। দ্বিতীয়ত, তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, এটা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায়। আমি কর্মধারয় সমাস যখন আলোচনা করেছিলাম, কর্মধারয় সমাসে সেখানে বলে দিয়েছিলাম যে সমাস বিষয়ে যে দুটো প্রধান গুরুত্বপূর্ণ পাঠ, যে কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস উভয়েরই কিন্তু কি হয় না, পরপদের অর্থ প্রাধান্য পায়। তবে দ্বিগু সমাসের ক্ষেত্রেও আমরা প্রায় একই রকম দেখবো, তবে সেটা পরে আলোচনা করে দেবো কিভাবে কি। তবে এখন মনে রাখো তোমরা, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস এই দুই সমাসেরই কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায়। তো তৎপুরুষ সমাস কথাটা অর্থ কি বললাম, সেই পুরুষ বা মহান পুরুষ, উভয় ক্ষেত্রে মাথায় রাখবে, কারণ পরীক্ষায় কিন্তু এসে থাকে। তারপরে আসছি গিয়ে কি তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে আমরা জানলাম যেটা তৎপুরুষ সমাস কথার অর্থ হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে মহান পুরুষ বা সেই পুরুষ, আর হচ্ছে পরপদে অর্থ প্রাধান্য পায়। এখান থেকে আমাদের মনের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে, স্যার তৎপুরুষ সমাস তাহলে কাকে বলে, তৎপুরুষ সমাসটা কি। না, এখানে খুব সহজে মাথায় রেখো, যে সমাসে পূর্ব পদে থাকা বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লোপ পায়, হ্যাঁ, এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে তৎপুরুষ সমাস বলে। অনেক সময় না আমরা তোমাদের বলি যে এই তৎপুরুষ সমাস চিনবো কি করে, না তৎপুরুষ সমাস চিনবো কি করে, না তৎপুরুষ সমাসের পূর্ব পদে যে বিভক্তি চিহ্নটা আছে সেই বিভক্তি চিহ্নটা কি পাবে না, পরপদে লোপ পেয়ে যাবে। কোথায় পরপদে বলছি, সমাসবদ্ধ পদে লোপ পেয়ে যাবে। অর্থাৎ যখন পূর্বপদ ও পরপদ মিলিত হয়ে একটি পদ গঠন করছে, যাকে সমাসবদ্ধ পদ বা সমাস পদ বলছি, সেই পদটার মধ্যে পূর্ব পদে থাকা বিভক্তি চিহ্নটা কি হবে না, লোপ পেয়ে যাবে। যদি এরকম আমরা দেখি, তখন তাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। এই জায়গাতে একটু মজার বিষয় আছে, এই যে বিভক্তি লোপ পাবে বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লোপ পাবে, এটা আমরা কি করে বুঝবো কোন সমাসে কোন বিভক্তি বা কোনটা লোপ পাবে। আমি আগেও বলেছি আমাদের এই ক্লাসটা শুরু হওয়ার আগে, প্রথমেই, যে আমি শেষে কিন্তু একটা ছক তোমাদের দেব, যেখানে তোমরা যদি তুলে রাখতে পারো তাহলে খুব সহজেই চিনতে পারবে যে কোন সমাসে কোন বিভক্তি চিহ্ন লোপ পায় বা কোন অনুসর্গ লোপ পায়। তো এই সমাসটা আলোচনা করতে গেলে কিন্তু অবশ্যই আমাদেরকে একটি জিনিস ঝালিয়ে নিতে হবে, সেটা হচ্ছে গিয়ে কি না, কারক। আমরা কারক সম্পর্কে পড়েছিলাম যে কারক কি না, কারক হচ্ছে গিয়ে কি না সম্বন্ধ বোঝায়, কার সঙ্গে, ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ বোঝায়। সেখানে আমরা কারক থেকে আমরা
ছখানা ভাগ পেয়েছিলাম: কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান, অধিকরণ, নিমিত্ত, এইগুলো। আর এই ছটা ভাগ। আর অকারক থেকে দুটো ভাগ পেয়েছিলাম, একটা হচ্ছে সম্বন্ধ আর হচ্ছে সম্বোধন। এই যে কারক এবং অকারক, এই দুটোর বিষয় কিন্তু আমরা তৎপুরুষ সমাসে পেয়ে থাকি। তাই আজকে এই ক্লাসটা করার আগে কিন্তু একবার তোমাদের যে কারক, সেই কারকটা কিন্তু একবার দেখে নিতে হবে। তো তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগ করতে গেলে কিন্তু দুটো পর্যায় পাই আমরা। একটা হলো গিয়ে কি কারক এবং অকারক সম্বন্ধযুক্ত তৎপুরুষ সমাস, আর একটা হলো গঠনগত ও অর্থগত দিক থেকে শ্রেণী বিভাগ। তবে সব বইয়ে কিন্তু এরকমটা নেই। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো লেখক, কোনো কোনো ভাষাতত্ত্ববিদ তারা কি করেছেন, ব্যাকরণবিদ তারা কি করেছেন, এইভাবে ভাগটা না করে পুরো 12টি তৎপুরুষ সমাস পরপর দিয়েছে। তো আমি কিন্তু এখানে তোমাদের মনে রাখার উপযোগী করে দুটো ভাগই এখানে দিয়েছি। যে তৎপুরুষ সমাসকে প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা যে কারকজাত বা অকারক ও অকারকজাত তৎপুরুষ সমাস, সেখান থেকে আমরা 6টা ভাগ পাবো। আর গঠন এবং অর্থগত দিক থেকে আমরা তৎপুরুষ সমাসের 6টা ভাগ পাবো। মোট 12টি আমরা বিভাগ পাবো, মোটামুটি প্রধান ভাগ। ঠিক আছে? তো আজকে কিন্তু আমরা পুরো ক্লাসটা হয়তো সম্পূর্ণ করতে পারবো না, সেই জন্য আমরা প্রথম পর্যায়টা অর্থাৎ তৎপুরুষ সমাসের যে কারক এবং অকারক জাত তৎপুরুষ সমাস, সেটা নিয়ে আলোচনা করব। তবে এখানে শ্রেণী বিভাগের প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করতে চাইছি। এখানে হচ্ছে আমাদের কারক এবং অকারক থেকে মোট 6টি ভাগ পাবো: কর্ম, করণ, অপাদান, আর নিমিত্ত এবং অধিকরণ তৎপুরুষের কারক থেকে। আর অকারক থেকে আমরা পাবো সম্বন্ধ তৎপুরুষ সমাস। এগুলো হলো কারক এবং অকারক থেকে। দেখো, কারকের আমরা 6টা ভাগ পেয়েছিলাম: কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান, নিমিত্ত, অধিকরণ, এগুলো পেয়েছিলাম। এখানে আমরা পেয়েছিলাম যে এই 6টা ভাগের মধ্যে একটি বিভাগ নেই, অর্থাৎ কর্তা, কারণ যেহেতু নিজে কাজটা করছে সেহেতু এখানে একটি যুক্ত হয়নি সমাসের ক্ষেত্রে, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে। আবার একই রকমের সম্বোধন সূচক বোঝায় বলে তার আর কোন রকম সমাসবদ্ধ পদ আমরা করতে পারি, ব্যাস বাক্য করতে পারি না সহজে, তাই এখানে তৎপুরুষ সমাসে অন্তর্ভুক্ত হয়নি। এ দুটো ছাড়া অর্থাৎ এই তৎপুরুষ সমাসের কর্তা তৎপুরুষ এবং সম্বোধন তৎপুরুষ, এই দুটো ছাড়া কারক এবং অকারক থেকে বাকি যে 6টা আছে, অর্থাৎ কারক থেকে 5টি, কর্ম, করণ, অপাদান, নিমিত্ত, অধিকরণ, এই 5টি বিভাগ, এবং অকারক থেকে যে দুটো বিভাগ আছে তার মধ্যে হলো সম্বন্ধ তৎপুরুষ সমাস। এই 6টা হলো গিয়ে কি আমাদের কারক এবং অকারক জাত তৎপুরুষ সমাস। এছাড়াও আমরা গঠনগত দিক থেকে পাবো না তৎপুরুষ, কোনো কোনো বই নং তৎপুরুষ আছে। তোমরা অনেকে ভুল করে উচ্চারণ করে নঞ্চ তৎপুরুষ, না, নঞ্চ তৎপুরুষ বলে কিছু হয় না, না তৎপুরুষ বা নং তৎপুরুষ। হ্যাঁ, উপপদ তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ, একদেশীয় তৎপুরুষ এবং ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। যখন একদেশীয় তৎপুরুষ আলোচনা করব তখন সেখানে তোমাদেরকে আমি জানাবো যে অনেকে কিন্তু এই সম্বন্ধ তৎপুরুষ এবং একদেশীয় তৎপুরুষ দুটো বিভাগকে মানতে রাজি নয়। কেউ কেউ বলেছেন যে না, এই দুটো বিভাগ আলাদা হতে পারে না, এই দুটো বিভাগকে আমরা এক করে বলতে পারি। আর তার কারণটা কি সেটা অবশ্যই পরবর্তী ক্লাসে কোনো এর পরের ক্লাসে আমি আলোচনা করে দেবো তোমাদের। তবে এখন যেটা জানবো বা এখন যেটা পড়বো সেটা হচ্ছে যে কারক এবং অকারক তৎপুরুষ সমাস, তার বিভাগগুলো নিয়ে। প্রথমত আসবো কর্মতৎপুরুষ। খুব সহজ, খুব সহজ। কর্মকারকে যে বিভক্তি চিহ্নগুলো থাকে, অর্থাৎ কর্মকারকে কে বিভক্তি, ঠিক আছে, মনে রাখো কর্মকারকে কে, কে করেছে, হ্যাঁ, এইভাবে কি বা কাকে দিয়ে বোঝালে কর্ম হয়, তো তুমি মনে রাখো কে কাজটা করেছে, এইভাবে মনে রাখার চেষ্টা করো। যদিও এটা লজিক্যাল কোনো বিষয় না, জাস্ট মনে রাখার জন্য। কর্ম তৎপুরুষটা কি না, যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে থাকা কে, কে বিভক্তি সমাসবদ্ধ পদে কি হচ্ছে, লোপ পেয়ে যায়, এবং অবশ্যই আমরা তৎপুরুষ সমাসের পরপদে অর্থ প্রাধান্য পাই জানি, সেই তৎপুরুষ সমাসকে আমরা বলি কর্ম তৎপুরুষ সমাস। যেমন মাছকে ভাজা, মাছ ভাজা। দেখো এখানে কে একটা বিভক্তি যুক্ত ছিল, সেই বিভক্তি কি হয়েছে না, লোপ পেয়ে গিয়েছে। অর্থাৎ কর্ম তৎপুরুষের সেই তৎপুরুষ সমাস যে কর্মকারকের কে বিভক্তি কি করবে না, সমাসে গিয়ে সমাসবদ্ধ পদে লোপ পেয়ে যাবে, তখন তাকে আমরা বলছি কর্ম তৎপুরুষ সমাস। যেটা পরে আসবে সেটা হচ্ছে করণ তৎপুরুষ। দেখো, কারক সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা করণ কারকের কিছু অনুসর্গ এবং কিছু উপসর্গ, কিছু অনুসর্গ এবং কিছু বিভক্তি পেয়েছিলাম। বিভক্তিগুলো কি ছিল, এ, তে, অন্তস্থ অ, এ, তে এবং অন্তস্থ অ। বেসিক্যালি করণ তৎপুরুষ সমাসে কিন্তু আমরা এ এবং তে, এই দুটো বিভক্তির কিন্তু প্রভাব সবচেয়ে বেশি দেখেছি। এছাড়াও কিন্তু
করণ কারকে কি হয়, দ্বারা, দিয়া, কর্তৃক এই ধরনের অনুসর্গ যুক্ত হয়। অর্থাৎ কর্তা যার সাহায্যে কর্মটা সম্পাদন করেন তাকেই আমরা বলছি করণ। যেন মা বটি দিয়ে মাছ কাটেন, তো বটি হলো, বটির দ্বারা মাছটা কাটা হচ্ছে, সেখানে আমরা কারকে পড়তাম যে হচ্ছে বটি হলো গিয়ে করণ। ঠিক একই রকম ভাবে তে, এ, অন্তস্থ অ এবং কি না দ্বারা, দিয়া এবং কর্তৃক এই অনুসর্গগুলো থাকে এবং যা কি হয় সমাসবদ্ধ পদে গিয়ে বিলোপ ঘটে বা বিলুপ্ত সাধন ঘটে, তাকে আমরা কি বলবো না, তাকে আমরা বলবো করণ তৎপুরুষ সমাস। এখানে দেখো বজ্রাহত, বজ্রের দ্বারা আহত বা বজ্রের দ্বারা হত, আহত হবে না, হত হবে, হত মানে মারা যাওয়া। তো বজ্রের দ্বারা হত, বজ্রাহত, এখানে দ্বারা হচ্ছে গিয়ে কি না অনুসর্গ। আমরা যেমনটা কারকে পড়েছিলাম যে কারকে হলো গিয়ে কি না এই যে দ্বারা, দিয়া, কর্তৃক, বেশিরভাগ ক্ষেত্রে এটাই প্রয়োগ হতে দেখেছে। ঠিক একই রকম তৎপুরুষ সমাসেও কিন্তু এই দ্বারা, দিয়া, কর্তৃক এই অনুসর্গের ব্যবহার সবচেয়ে বেশি দেখবে। তবে তার মানে এই নয় যে বিভক্তি থাকবে না, বিভক্তির ক্ষেত্রেও কিন্তু একই রকম দেখতে হবে। হ্যাঁ, অনুসর্গের প্রয়োগটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাবো করণ তৎপুরুষ বলো আর করণ কারকের ক্ষেত্রে বলো, মনে থাকে যেন। নেক্সট আসবো আমরা গিয়ে কি নিমিত্ত তৎপুরুষ। নিমিত্ত তৎপুরুষ কি না কারোর জন্য যদি কাজ করা বোঝায় সেক্ষেত্রে কিন্তু নিমিত্ত তৎপুরুষ সমাস হয়ে থাকে। নিমিত্ত তৎপুরুষের ক্ষেত্রে কিন্তু একটা মাথায় রাখবে যে নিমিত্ত, জন্য এবং উদ্দেশ্য এই তিনটে অনুসর্গ কিন্তু আমরা বিশেষ করে প্রয়োগ করে থাকি। এছাড়া কি হয়, এছাড়া কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এখানে কিন্তু অবশ্যই অপরভাবে বিভক্তির প্রয়োগও লক্ষ্য করা যায়। তবে নিমিত্ত, জন্য এবং উদ্দেশ্য এটার কিন্তু প্রয়োগ সবচেয়ে বেশি থাকে। তো যে তৎপুরুষ সমাসে নিমিত্ত, উদ্দেশ্য, জন্য প্রভৃতি নিমিত্তবাচক মানে কারোর জন্য কোনো কিছু করা বাচক এরকম অংশ যুক্ত থাকে এবং অবশ্যই যেটা আমরা বলি যে তৎপুরুষ সমাসে পরপদে অর্থ প্রাধান্য পায়, তা সেই তৎপুরুষ সমাসকে আমরা বলবো গিয়ে কি না নিমিত্ত তৎপুরুষ সমাস। অপাদান তৎপুরুষ সমাস কি, অপাদান তৎপুরুষ সমাস অপাদান কারকের যে এ এবং তে বিভক্তি, সে এ তে বিভক্তি এবং তার সঙ্গে হইতে, থেকে, চে ইত্যাদি যে অনুসর্গগুলো ছিল সেই অনুসর্গগুলো সমাসবদ্ধ ব্যাস বাক্যের মধ্যে যুক্ত থাকে এবং অনুসর্গগুলো পূর্বপদের সঙ্গে যুক্ত থাকে। সেই পূর্বপদে যুক্ত থাকা এ তে বিভক্তি বা ব্যাস বাক্যের মধ্যে যুক্ত থাকা এই সকল অনুসর্গগুলো যখন কি হয় সমাসবদ্ধ পদে গিয়ে লুপ্ত হয়ে যায় তখন এবং অবশ্যই পরপদে অর্থ প্রাধান্য পায়, তখন তাকে আমরা কি বলবো অপাদান তৎপুরুষ সমাস। যেমন রোগ থেকে মুক্ত, রোগ মুক্ত, বিপদ হইতে উদ্ধার, বিপদ উদ্ধার। এইভাবে কিন্তু আমরা অপাদান তৎপুরুষ সমাসের উদাহরণ পাবো। তাহলে এখানে কি কি পেলাম না হইতে, থেকে এবং হচ্ছে এতে, হইতে, থেকে, চে এবং এতে অনুসর্গ এবং বিভক্তি আমরা যুক্ত হতে দেখবো এবং সেটা সমাসবদ্ধ পদে লুপ্ত হয়ে সমাসবদ্ধ পদ গঠন হতে দেখবো, তখন তাকে বলছি অপাদান তৎপুরুষ সমাস। অধিকরণ তৎপুরুষ সমাসটা কি না অধিকরণ তৎপুরুষ সমাসটা হলো গিয়ে কি না যে তৎপুরুষ সমাসে এ তে অন্তস্থ অ ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে এবং অবশ্য সেখান থেকে এতে বিভক্তির সঙ্গে যুক্ত থাকা বিভক্তির লোপ পেয়ে যায় এবং সেখানে অবশ্যই একটা তোমরা জানো যে আমাদের অধিকরণ কারকে কোন রকম অনুসর্গ থাকে না, ঠিক সেরকম ভাবে কি না অধিকরণ তৎপুরুষ শুধুমাত্র এতে বিভক্তি যুক্ত হয়ে থাকে এবং যা পরপদে অর্থ প্রাধান্য পায় এবং সমাসবদ্ধ পদে এই বিভক্তি লোপ পেয়ে যায়, তখন তাকে বলছি অধিকরণ তৎপুরুষ সমাস। তবে এখানে একটা জিনিস মাথায় রাখার কথা বলবো তোমাদের যে এখানে কিন্তু যে জিনিসটা মাথায় রাখতে হবে স্থান ও কাল, স্থান ও কাল অর্থাৎ কোন একটি স্থান বোঝাবে কোন একটি কাল বোঝাবে, হ্যাঁ এরকম যখন বোঝায় তখন কিন্তু আমরা অধিকরণ তৎপুরুষ সমাস বলবো। যেমন ধরো হাজতে বাস, হাজত একটা জায়গা অর্থাৎ যেখানে যারা খারাপ কাজ করে বা কোন রকম দোষ করে এরকম ব্যক্তিবর্গকে সেখানে কি করা হয় না বন্দি করে রাখা হয়। সে হাজতে, হাজত জায়গা, সেখানে বাস করছে, সে থাকছে, তাই সেখান থেকে বলছে হাজত বাস, একটা জায়গার নাম স্থান বোঝাচ্ছে। তো একই রকমের স্থান কাল এরকম যখন বোঝাবে তখন সেখানে হবে গিয়ে কি না অধিকরণ তৎপুরুষ, অর্থাৎ যেটা আমরা কারকের ক্ষেত্রে পড়েছিলাম যে এখানে কি হয় আধার বোঝায়, সেই আধার কথাটা কিন্তু অবশ্যই মাথায় থাকে যেন, তাহলে কিন্তু আমরা চিনতে খুব সহজ হবে। আমরা এগুলো সহজভাবে আমরা বলবো যে কারক থেকে কি কি তৎপুরুষ সমাস হয় সেগুলো আলোচনা করলাম। এবার আসবো অকারক থেকে।
অকারক থেকে আমাদের একটি তৎপুরুষ সমাস ছিল, যা ছিল সম্বন্ধ তৎপুরুষ সমাস। আমরা বাংলা যখন কোনো বই থেকে কোনো টপিক তুলে দেওয়া হয়, সেখান থেকে তৎপুরুষ সমাস করতে দেওয়া হয়, সেখানে সবচেয়ে বেশি যে সমাসটা পাই সেটা হলো এই সম্বন্ধ তৎপুরুষ সমাস। সবচেয়ে বেশি উদাহরণ আমরা পাই সম্বন্ধ তৎপুরুষ সমাসের। তার মানে এই নয় যে অন্য কোনো সমাসের উদাহরণ থাকে, কিন্তু সবচেয়ে বেশি পাই আমরা সম্বন্ধ তৎপুরুষ সমাসে। তাহলে সমতৎপুরুষ সমাস কাকে বলে? না, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে সম্বন্ধবাচক যে সম্বন্ধ পদের যে বিভক্তিগুলো হয়, সেটা কি ছিল? র, এর, দের বিভক্তি ছিল, আমাদের কারক পড়তে গিয়ে পড়েছিলাম। সেই র, এর, দের ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে, কিন্তু সমাসবদ্ধ পদে সে কি হয়ে যায়? লোপ পেয়ে যায়। তখন তাকে আমরা কি বলবো? সম্বন্ধ তৎপুরুষ সমাস। ক্লিয়ার? যেমন মামার বাড়ি, মামা বাড়ি, মামার বাড়ি, মামা বাড়ি, কাকার বাড়ি, কাকা বাড়ি, বা কাকুর বাড়ি, কাকু বাড়ি। তো এইভাবে আমরা কিন্তু কি করি? আবার ধরো দশানন, দশানন বলবো না, সীতাপতি, সীতার পতি, সীতাপতি। হ্যাঁ, দশানন আলাদা হবে, আমাদের বহুপুরি চলে যাবে। তো সীতার পতি, সীতাপতি, সীতার র, হ্যাঁ, র যুক্ত আছে। তো এই যে এরকম র, এর ইত্যাদি, দের ইত্যাদি যে বিভক্তি যুক্ত থাকে এবং সমাসবদ্ধ পদে তার লোপ পেয়ে যায়, তখন তাকে আমরা বলবো সম্বন্ধ তৎপুরুষ সমাস। তাহলে কি কি বললাম একটু রিপিট করে নিই আমি। প্রথমত বললাম তৎপুরুষ সমাস চিনতে গেলে কিন্তু আমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে যে পূর্ব পদে যে সকল বিভক্তি গুলো আছে, সেই বিভক্তি চিহ্ন সমাসবদ্ধ পদে এসে লোপ পেয়ে যায়। ব্যাস এইটুকুই মাথায় রেখো। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখেই আমরা চিনে ফেলতে পারি যে এটা তৎপুরুষ সমাস, এটা হলেই চলবে। কিন্তু না হলে আমাদের মানে তোমাদের মনে হতে পারে যে তাহলে বাকিটা কি হবে। তো তৎপুরুষ সমাস চেনার উপায় হচ্ছে পূর্ব পদে থাকা সমাসবদ্ধ পদটি কি হবে? পূর্ব পদে থাকা বিভক্তি চিহ্নটা কি হবে? সমাসবদ্ধ পদে এসে লোপ পেয়ে যাবে। এটা যেন মাথায় থাকে। নেক্সট, এই ছকটার কথা তোমাদের ক্লাসের প্রথমেই বলেছিলাম, ভালো করে মাথায় রেখো। কি কি? না, সমাসের নাম কর্ম এবং কর্ম তৎপুরুষ এবং নিমিত্ত তৎপুরুষে কে বিভক্তি লোপ পায়। কি? কর্ম তৎপুরুষ এবং নিমিত্ত তৎপুরুষে কে বিভক্তি লোপ পায়। করণ এবং অপাদান তৎপুরুষে এতে তোমরা এর সঙ্গে অন্তস্থ যুক্ত করতে পারো। আর অধিকরণ তৎপুরুষে এ এবং অন্তস্থ বিভক্তি লোপ পায়। অনুসর্গের ক্ষেত্রে অবশ্যই নিমিত্ত তৎপুরুষ সমাসে নিমিত্ত জন্য উদ্দেশ্য, করণ তৎপুরুষে দ্বারা দিয়া কর্তৃক, আর অপাদান তৎপুরুষে হতে বা হইতে থেকে চেয়ে ইত্যাদি। এইটা একটু ভালো করে মাথায় রাখবে। সম্বন্ধ তৎপুরুষ সমাসে র, এর এবং দের বিভক্তি লোপ পায়, এখানে কিন্তু অনুসর্গ প্রয়োগ হয় না। তাহলে অনুসর্গ ব্যবহার আমরা কোথাও দেখছি না। এক হলো গিয়ে কি? না, কর্ম তৎপুরুষ সমাসে কোনো অনুসর্গ দেখছি না, অধিকরণ তৎপুরুষ সমাসে কোনো অনুসর্গ দেখছি না, এবং সম্বন্ধ তৎপুরুষ সমাসে কোনো অনুসর্গ দেখছি না। তাহলে অনুসর্গ দেখছি কেবলমাত্র নিমিত্ত তৎপুরুষ সমাসে, করণ তৎপুরুষ সমাসে এবং অপাদান তৎপুরুষ সমাসে। অর্থাৎ এই তিনটে সমাসেই কেবলমাত্র আমরা কি দেখছি? না, অনুসর্গের ব্যবহার দেখছি। বাকিগুলো সবই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি দেখব? বিভক্তির ব্যবহার দেখব। অনেক সময় শর্ট প্রশ্ন দেয়, কর্মকারকে কে, কর্ম তৎপুরুষ সমাসে কোন বিভক্তি লোপ পায়? কে বিভক্তি। এই জন্য এই ছকটা দিয়ে দিচ্ছি, পারলে স্ক্রিনশট করে নাও বা খাতায় তুলে নাও, তুমি তোমার মতো করে রাখতে পারো। বাট এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর শর্ট কোশ্চেন। বেসিক্যালি কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ এবং অধিকরণ তৎপুরুষ, এই তিনটে বহুবার পরীক্ষায় এসেছে আমাদের। আবার কোন কোন ক্ষেত্রে নিমিত্তটাও অনেকবার দেখতে দেয়। বেসিক্যালি এগুলো আমাদের আসে স্কুলের পরীক্ষাতে, আমাদের করতে হয়, সেই জন্য এগুলো ভালো করে রাখবে। ক্লিয়ার? আশা করি স্যার বুঝতে পেরেছো। তাহলে এবার প্রশ্ন যেটা আছে, স্যার কি কি প্রশ্ন পরীক্ষার জন্য করব। প্রথমত আমি বলবো, সে চাকুরি পরীক্ষা হোক বা এমনি সাধারণ পরীক্ষা হোক, তৎপুরুষ সমাসের অর্থ করব, তৎপুরুষ সমাসে কোন পদে অর্থ প্রাধান্য পায় সেটা করব, এবং তার সঙ্গে কোন তৎপুরুষ সমাসে কোন বিভক্তি এবং অনুসর্গ যুক্ত থাকে সেটা, অর্থাৎ এই ছকটা ভালো করে করব। ক্লিয়ার? এবং পত্রের সংজ্ঞা উদাহরণ করতে হবে, আগেই বলেছি আমি এগুলো সব। তো এইগুলো আমরা ভালো করে করব। আজকে এই পর্যন্ত থাক, পরের ক্লাসে কিন্তু আমরা অর্থগত এবং গঠনগত দিক থেকে শ্রেণীবিভাগটা ভালো করে করব, কারণ সেখানে অনেকগুলো টপিক আছে যেগুলো ভালো করে বুঝতে হবে। সেই জন্য ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আমি সেই জন্য ক্লাসটাকে এখানেই সমাপ্ত করব, তার পরের ক্লাসে এটাকে নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? বুঝতে পেরেছো? যদি তোমাদের এই ক্লাসটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর হ্যাঁ, যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি অল করে দেবে। আর হ্যাঁ, যদি মনে হয় তোমাদের বন্ধুদেরও সাপোর্ট দরকার, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে। তার সঙ্গে একটা কথা বলবো যে যদি কোনো টপিক নিয়ে কোনো সমস্যা হয় তাহলে সেখানে অবশ্যই আমাকে জানাবে, আমি সেই টপিক নিয়ে অবশ্যই পরবর্তীকালে কি করব, একটা আলাদা ক্লাস করে দেবো। ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক,
পরে আবার দেখা হবে অন্য একটা ক্লাসে, কি তৎপুরুষ সমাসের গঠনগত এবং অর্থগত শ্রেণীবিভাগ নিয়ে। ওকে, টাটা, বাই।